ওকে, তাহলে আপনি যখন এই যে নিয়ম কানুনগুলো করা হবে নিশ্চয়ই তাদেরকে এমন ভাবে গাইড করতে হবে যে আপনি দ্য ইনস্টিটিউট দ্য ফার্ম উইল গিভ সাম বেসিক ইনফরমেশন, তার মানে তারা কিন্তু কিছু ইনফরমেশন থ্রো করবে। এবং আমরা কিন্তু অ্যাকাউন্টিং এর ডেফিনেশন এখন ফাইনালি মনে হয় বলছি, কথাটা ব্যবহার করছি যে থ্রু ইনফরমেশন। আমরা যা কিছু করি এটা কিন্তু ইনফরমেশন থ্রো করতে হয় নাকি? এখনকার সংজ্ঞায় কিন্তু বলা যাবে না যে শাস্ত্র পাঠ করিলে হিসাব সম্বন্ধে জানা যায়, বোঝা যায়। এটা কি এখন অ্যাকাউন্টিং? না স্যার, এখন তুই অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। এখন ইনফরমেশন সিস্টেম, এবং ইনফরমেশন সিস্টেমের লাস্ট যে আমরা লাইনটা পড়ি, আপনার কি করতে হবে? ইউ শুড ডেলিভার ইউর ইনফরমেশন টু দ্য স্টেক হোল্ডার্স নাকি? আমরা এই কথাই বলার চেষ্টা করেছি যে আপনি যেহেতু ওখান থেকে রেজুলেশন থাকতেই হবে। কেন? আমি স্টেক হোল্ডার, উই নিড বেসিক ইনফরমেশন। ওকে, এইভাবে দেখুন আমি কয়েকটা পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে। যদি আপনার মনে হয় কোনোটা বুঝতে সমস্যা আপনি বলুন, আমি বলে দিচ্ছি। এবং পরীক্ষায় আসলে আপনাকে এর থেকে বেশি না লিখলেও চলবে, ঠিক এই ছোট ছোট করে লিখলেই চলবে আশা করি। ওকে, any question from your corner, anyone? No, sir. Okay, thank you, sir. And now IFRS foundation. IFRS foundation. আমরা ছোট্ট করে একদম this is our basic concept. IFRS Foundation is a non-profit accounting organization বলছি এখানে আমরা। And the objectives, what are the main objectives? Mainly to develop and promotion of the financial reporting standard. আমরা এখন IFRS নাম শুনি প্রায় শুনছি না স্যার? জি। আবার IAS এর নামও শুনেছি। এর ডিফারেন্সিয়েশন পরে আমরা আসছি যে what are the basic differentiation or difference between IFRS and IAS. Okay. And it's this foundation founded 2001, headquarter London. আমরা শুরুতেই বলেছি, দেখেন যে আমরা বলেছি IASB headquarter that is located in United Kingdom, London. Okay, formerly called IASC. এটা কি জিনিস বলেন তো একটু? What does mean IAS? Accounting Standard Committee. Yes sir, IAS International Accounting Standard Committee, এবং এই স্ট্যান্ডার্ড কমিটি এখন এটাকে রিডিজাইন করে নাম হয়ে গেছে এখন IFRS, যেটা আমরা অতীতে IASC পড়তাম বইতে, যারা আমরা BBA করে আসছি বা মাস্টার্স করে আসছি তারা দেখবেন IASC মাঝে মাঝে পেয়েছি, বাট নাও ইট ইজ IFRS. ওকে, and what is the responsibilities of IFRS Foundation? আপনি দেখবেন যে আমরা পেছনে যে ডায়াগ্রামটা দিয়েছি তার সাথে লিংক হয়ে যাচ্ছে, নামগুলো এখান থেকে পাওয়া যাচ্ছে। নরমালি IFRS appoint the members of another bodies. IFRS ফাউন্ডেশনটা কি করে? তারা মেম্বারদের নিয়োগ দেয়। কে কে দেখেন তো? IASB, IFRIC। IFRIC টা কি জিনিস স্যার? Financial Reporting Interpretation Committee. ইন্টারপ্রিটেশন কমিটি। ওকে, ইন্টারপ্রিটেশন মানে কি? ব্যাখ্যা বিশ্লেষণ, তাই তো স্যার? ওকে ওকে, থ্যাংক ইউ। আপনি পরেগুলো একটু পড়ে যান, যদি মনে হয় সমস্যা নাই তাহলে আমি কথা বলবো না। আমি আবারও বলছি, আজকে আপনাদের দিয়ে আমি পড়িয়ে নিব। ধরে নেন এই পড়াটাই আপনার পরীক্ষা দিতে হবে 1 ঘন্টা পরে, দেখি মনে থাকে কিনা। হ্যাঁ, জি স্যার। এনি প্রবলেম? না সরি, নো স্যার, ঠিক আছে। ওকে, এবং আমি চেষ্টা করেছি আপনার টেক্সটের সাথে মিল করে, অবশ্যই এটার সাথে টেক্সট বউ নাও মিলতে পারে, একটু এদিক ওদিক হতে পারে। আপনি চাইলে এটাকে অ্যাড করতে পারেন, দ্যাট ইজ ইউ মে এডিট দিস টপিক, নো প্রবলেম। ইউ মে অ্যাড সামথিং অর ইউ মে ডিডাক্ট সামথিং, ওকে, অ্যাজ ইউ উইশ। আপনার সুবিধা মতো, পছন্দ মতো কম বেশি করে নেবেন, কারণ পরীক্ষা হলে এমন হতে পারে যে কোনো কোশ্চেন মার্ক কম থাকলে আপনি রিডিজাইন করে নিতে হয়। ওকে স্যার, নাও
advisory council, normally advisory council give advices. Any advisory council normally gives advices, নাকি? আপনি যে নামে দেখুন না কেন, সহজ প্রশ্ন যে সাজানোর জন্য অ্যাডভাইজারি যখনই বলেছি, এই কাউন্সিলের মূল কাজ হলো আসলে উপদেশ দেওয়া। যেমন আমরা শিক্ষকরা কি করি, উপদেশ দেই না স্যারেরা? শিক্ষক মানেই দেখা হলে উপদেশ দেয় শুধু। তো থ্যাংক ইউ, একটু আগে আমি উপদেশ দিলাম, দেখুন যে আপনি কমিয়ে নেন, বাড়িয়ে নেন। এবং দেখেন আপনি প্রথম সেই লাইনটুকু বলা আছে, একটু মনে রাখার জন্য দেখুন, objectives of IFRS Advisory Council are. Normally here I gave or I mentioned 3 objectives. Here is an item, agenda. Do you know about this item, agenda? আলোচ্য সূচি স্যার। আলোচ্য সূচি, ওকে। যারা আপনি নিশ্চয়ই আপনি চাকরি করেন নাকি স্যার, যিনি কথা বললেন, মিটিং করলেন, আমাদের এই নামগুলো ব্যবহার করি, এজেন্ডা নাকি? জি স্যার। আচ্ছা, তার মানে হচ্ছে ডিসকাশন ম্যাটার ইন দ্য মিটিং। আমরা এইগুলো আগে সেট করা হয়, তাই তো? আর এই এজেন্ডার পরে যখন আলোচনা হওয়ার পরে যখন সিদ্ধান্ত হয়, তাকে কি বলা হয় স্যার? রেজুলেশন। রেজুলেশন, ওকে, থ্যাংক ইউ। তার মানে আমরা জানি এটা দেখেন আপনি কোম্পানি যখন পড়েছেন, কোম্পানি আইন পড়তে কাজে লাগে, ওকে। তো এরা কি করে, কিছু উপদেশ দেয় এজেন্ডা নির্ধারণ করার সম্বন্ধে, বা কোন কোন কাজে প্রায়োরিটি, দ্যাট ইজ আপনি কোন কাজটি প্রিফারেন্স দিবেন, কোনটা আগে করবেন। এন্ড দ্য সেকেন্ড ওয়ান, এন্ড দিস ইজ থার্ড ওয়ান। এখানে একটু তো বলে রাখি, ইফ দ্য কোশ্চেন আদার দেন অ্যাডভান্টেজ আদার দেন অবজেক্টিভ, যদি এমন হয় প্রশ্নটা অবজেক্টিভ না হয়ে যদি বলে অ্যাডভান্টেজ কি, হোয়াট আর দ্য ভ্যারিয়াস অ্যাডভান্টেজেস, তখন আপনি কাজটা করবেন কি জানেন, এই টুটা ফেলে দিবেন এখান থেকে, তাহলে আপনার হয়ে যাবে অ্যাডভান্টেজ। কি বললাম চালাকিটা দেখুন, অবজেক্টিভ যখন লেখা হয় তখন আপনার নরমালি উই স্টার্ট উইথ টু। যেমন আমি যদি বলি আপনি স্কুলে বা স্কুল কলেজে কেন পড়ি আমরা? শেখার জন্য স্যার। টু লার্ন, শেখার জন্য। এটার উদ্দেশ্য হলো শেখা। এরা ঘুরায় বলেন স্কুলে গেলে শেখা যায়, স্কুলে গেলে শেখা যায়, টু ফেলে দেন তাহলে হয়ে যাবে অ্যাডভান্টেজ। ঠিক আছে, তার মানে আপনি অবজেক্টিভ, অ্যাডভান্টেজ, অ্যানাদার ওয়ান, ইম্পর্টেন্স, প্রায় কাছাকাছি উত্তর লেখা যায়, দুটো তিনটে শব্দ এদিক ওদিক করে দিলেই। তাহলে আমরা এখানে 3টা ব্যবহার করেছি। আপনি আবারও বলি, ইউ মে অ্যাড অ্যানাদার পয়েন্টস, ওকে। আমরা এখানে বুঝতে পেরেছি তো, কোনো সমস্যা কিনা? No sir. And the another one, IFRIC. IFRIC আমরা একটু আগে যেটা বললাম, আমি আবার বলি, সরি আমি উচ্চারণটা ভুলে যাই মাঝে মাঝে, এই আয়ের ইন্টারপ্রিটেশন। ওকে, ইন্টারপ্রিটেশন মানে হলো ব্যাখ্যা বিশ্লেষণ, তাই তো স্যার? ব্যাখ্যা বিশ্লেষণ। আপনি দেখবেন আমরা যখন গভর্নমেন্ট যখন কোনো নতুন আইন কিছু করতে চায়, একটা খসড়া করে কিন্তু একটা ইভ্যালুয়েশন কমিটিতে দিয়ে দেওয়া হয় ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য, অথবা জনগণের জন্য ছেড়ে দেওয়া হয় যে আপনারা কিছু প্লিজ গিভ সাম অপিনিয়ন। আপনারা কি দেখেছেন কখনো এরকম হয় আমাদের দেশে? হ্যাঁ নিশ্চয়ই দেখেননি কেন? যখন রেগুলেটরি কমিশন, আমাদের যে এনার্জি রেগুলেটরি কমিশন হয়, তখন গণশুনানি হয়, গণশুনানি হয়, বা তার আগে কিন্তু ওরা কিন্তু ইয়ে করে স্যার, একটু যদি আপনি নেটের ব্যবহার করেন দেখবেন, বলে দেয় যে একটা খসড়া পাঠানো হলো, আপনার মতামত ব্যক্ত করুন। বা আমার সিএমএ কিন্তু মাঝে মাঝে করে যে আমরা কোনো অ্যামেন্ডমেন্ট করতে চাই, তো তার আগে এটা কি করা হয়, থ্রো করা হয় আমাদের স্টেক হোল্ডারদের মাঝে, টু গিভ সাজেশন অর টু গিভ এনি কাইন্ড অফ অ্যামেন্ডমেন্ট। তো এইটাকে বলা হচ্ছে যে আমার যে যখন ইন্টারপ্রিটেশন কমিটি যে কাজটা করে, দেখেন, রিভিউ অন এ টাইমলি বেসিস মেইনলি নিউ ফিনান্সিয়াল রিপোর্টিং ইস্যুজ। যেন আপনি কি জানেন যে নতুন একটা আমাদের IFRS হচ্ছে চলে আসছে বাজারে, মানে ইনফোর্সে আসছে। IFRS এখন কয়টা আছে আপনি জানেন? আমরা একটু পরে যাচ্ছি অবশ্য সেখানে, থাক পরে কথা বলি। তো সরি আমি ডিরেল হয়ে গেছিলাম, আমরা চলে আসি এবার IFRIC, দ্যাট ইজ আওয়ার ইন্টারপ্রিটেশন কমিটির যে কাজটা হলো, দেখেন 2টা মেইন কাজ এরা করে। নাম্বার 1, রিভিউ এভরিথিং অন টাইমলি বেসিস, তার মানে টাইম টু টাইম এটা রিভিউ করে তারা, আমাদের যতগুলো স্ট্যান্ডার্ড আসবে মাঝে মাঝে তারা এরা রিভিউ করবে। আর যদি কোনো কনফ্লিক্টিং তৈরি হয়, দেখেন কোনো এনি আনস্যাটিসফ্যাক্টরি অর কনফ্লিক্টিং ইন্টারপ্রিটেশন হ্যাভ ডেভেলপড করে, তারা এটাকে নিয়ে কাজ করে।
এখানে একটু কথা দেখছেন একটু, এখানে ভিউ টু রিচিং এ কনসেনসাস অফ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট। তার মানে যদি কোনো সমস্যা হয় কোনো ইস্যুতে, তখন এটা নিয়ে আবার তারা কি করে, এটাকে এটা উন্নত করার চেষ্টা করে। এবং এটা একটা আমাদের মানে কন্টিনিউয়াস প্রসেস আছে, আমরা একদম শেষে গিয়ে দেখবো নরমালি 5-6টা স্টেপ থাকে আমরা কি করে একটা স্ট্যান্ডার্ডকে ফর্মুলেট করি। ওকে স্যার। And here there are another some regulatory bodies এবং known bodies। আমরা যে বডিগুলো কথা বললাম ওই বডিগুলো সরাসরি ছিল, those bodies were directly related to our IASB, and there are some another bodies, one is SEC, নাম শুনেছি আমরা নিশ্চয়ই। জি স্যার। SEC in our Bangladesh, it is Bangladesh Security Exchange Commission. BSC Yes, another one International Organization of Security Exchange Commission, আমরা একটু পরে যাব। আমরা কিন্তু তারই আন্ডারে কাজ করি। Here you mention Security Exchange Commission and what are the various duties or various function of this Security Exchange Commission। তারা কি করে দেখেন তো একটু। এই সিকিউরিটি কমিশন এখানে যা লিখেছি, যদি কোশ্চেনটা কখনো বাংলাদেশ সিকিউরিটি দিয়ে আসে আপনি এটুকু লিখে দিবেন। আমরা মনে হয় আমরা তিনটা here I mentioned 3 areas regarding Security Exchange Commission. Number 1, it monitors and regulates. দেখবেন আমরা যারা অডিটে কাজ করি অনেক সময় অডিটের যখন রিপোর্ট করা হয় ওখানে লেখা আছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং আইএএস নিয়ম অনুযায়ী। পেয়েছেন কোথাও এই জিনিসটা যারা অডিটে রিপোর্ট লেখেন বা দেখেছেন? নিশ্চয়ই আপনি যদি ফরম্যাট খেয়াল করেন অডিট রিপোর্টে দেখবেন ওইখানে এই কথাগুলো লেখে। তার মানে এই যে আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন শুধু আমার স্টক মার্কেটটা কন্ট্রোল করে না, এটা কিন্তু অন্যান্য কিছুও কন্ট্রোল করে। যেন আমরা বলেছি এখানে মনিটরস এন্ড রেগুলেটস অল অথরাইজ সেলফ রেগুলেটরি অর্গানাইজেশন ইন দ্য সিকিউরিটি মার্কেট। অর্থাৎ সিকিউরিটি মার্কেটে যে মানে অথরিটি গুলো আছে তাদেরকে কিন্তু আমার এই এক্সচেঞ্জ কমিশন তাদেরকে রেগুলেট করে। ওকে, এন্ড দ্য সেকেন্ড ওয়ান prohibits, that is বাধা দেয় নাকি? prohibits মানে কি? বাধা দেওয়া, বন্ধ করা, এরকম কিছু স্যার? নিষেধ করা, বাধা দেওয়া, নিষিদ্ধ করে দেওয়া। নিষেধ মানে বাধা দেওয়া, এরকম কিছু স্যার? যাই হোক, ওকে। এন্ড আনফেয়ার ট্রেড প্র্যাকটিস, এই দেখবেন মাঝে মাঝে যখন আমাদের মার্কেট খুব লাফালাফি হয়, দেখছেন নাকি? এখনো স্যার হচ্ছে স্যার, এখনো চলতেছে স্যার। লেবুর হালি 100 টাকা হয়ে গেছে। ও মা, মানে আমরা কিন্তু কাঁচা বাজারে যাচ্ছি না, আমরা এখন সিকিউরিটি মার্কেট নিয়ে কথা বলছি স্যার। আমাদের সিকিউরিটি মার্কেট বলে আমাদের এই করে স্যার। আমাদের সিকিউরিটি মার্কেট না নরমালি সিকিউরিটি মার্কেট ইজ কমন সিনারিও, নট অনলি বাংলাদেশ। সিকিউরিটি মার্কেটের বৈশিষ্ট্যই তাই, এ খুব লাফালাফি করে। বুল মার্কেট মনে হয় এটা, না স্যার? ইকোনমিক্স স্যার বাংলাদেশে একটু বেশি হয় স্যার। বেশি হয়, আচ্ছা ঠিক আছে, থাক ওই ব্যাপারটা আমরা পরে ভাববো, আপনারা যখন চেয়ারে যাবেন এটা নিয়ে ভাববেন ইনশাআল্লাহ। And finally promotes investors education and providing training. আপনি দেখবেন মাঝে মাঝে সিকিউরিটি কমিশন কিন্তু আমাদের এই যারা কাজ করে এই ইনভেস্টর থাকে বা তাদের যারা আমরা স্টেক হোল্ডার আছি, যেমন এই সিকিউরিটি মার্কেটের স্টেক হোল্ডার কারা বলুন তো একটু? Who are the stakeholders of security market? Investor, companies, shareholder, companies. Okay, shareholder, yes, employees, CEC, তার মানে কি? That is various interest group. Stakeholders means various interest group. আপনি যে কোনো কাজে যার যার স্বার্থ জড়িত আছে প্রত্যেকেই কিন্তু স্টেক হোল্ডার, নাকি? জি। যদি আমি বলি যে who are the stakeholders of our ICMAB? Members, student, teachers, okay, employee, সবাই কিন্তু মানে যে জড়িত। ইভেন আপনাদের যে কি হেড অফিসের সামনে অপোজিটে যে ইয়ের দোকানটা আছে, কি বলে, ফটোকপি দোকানটা আছে, ও কিন্তু স্টেক হোল্ডার, তাই না? ফটোকপি দোকানটাও কিন্তু বসে থাকে, কখন আপনাদের পরীক্ষা, নাকি? জি স্যার, ওয়ান কাইন্ড অফ সাপ্লায়ার হিসেবে। শিওর, সে বসে থাকে কখন পরীক্ষা হবে, কখন এখান থেকে ছেলেরা এসে আমাদের কোশ্চেনের ফটোকপি গুলো নিয়ে যাবে, তারা পড়াশোনা স্টাডি ম্যাটেরিয়াল নেবে। ওকে স্যার, কমন পিপল কি কমন পিপল, সরি স্যার, কমন ইন্টারেস্ট গ্রুপ বলা হচ্ছে। যদি সেই পিপলের ইন্টারেস্ট থাকে আপনার প্রতি, আপনার গেটে যে দারোয়ান বা আমরা আনসার দাঁড়িয়ে থাকেন আপনাদের ওখানে, জি, he or they are also your stakeholders. স্যার, আমি একটু অন্যভাবে বলতে চাচ্ছিলাম স্যার। জি বলেন স্যার। আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে মেইনলি মানে অ্যাকাউন্টিং প্রফেশনকে যারা রেগুলেট করছে, একটা হচ্ছে আইসিএবি এবং আরেকটা আইসিএমএবি স্যার। জি। তো সেক্ষেত্রে স্যার যারা কমন পিপল আছে, আচ্ছা, তাদেরকে রিলাই করতে হয় বেসড অন অডিট রিপোর্ট, ফাইন্যান্সিয়াল অডিট রিপোর্ট, এন্ড ইফ ইট ইজ ইমপ্লিমেন্টেড কস্ট অডিট রিপোর্ট। ওকে, শিওর।
মোস্ট কেসেস দেখা যায় স্যার আমাদের অনেক আইসিএমএবি ফেলো মেম্বার স্যাররা আছেন যারা অনেক জি, জায়গায় সিএফও এবং হুম, হুম, হুম। তার অনেক নিচের পদেও জি। কাজ করতেছেন এবং ইভেন স্যার সিইও এবং ডাইরেক্টরও আছেন। এভরিওয়ান ইজ স্টেক হোল্ডার, আমরা ওইটা বলছি যার বিন্দুমাত্র স্বার্থ জড়িত থাকবে। জি স্যার, হ্যাঁ, yes. কনটেক্সট আমরা কি স্যার এটা বলতে পারি না যে আসলে কমন পিপল যারা হ্যাঁ। আসলে তাদেরকে রিলাই করে এটা করতেছে তাহলে অবশ্যই, শিওর শিওর। তারাই হ্যাঁ, এখানে স্যার স্টেক হোল্ডার কিনা? in a broader sense we can say this, okay? তো আমরা একটু আরো একটু আমরা একটু ইয়ে করে ফেলি, ন্যারো সেন্সে বলি, আমরা আরো ক্লোজলি ভাবি তাহলে সুবিধা হয়। যেমন সিকিউরিটি মার্কেটে হয়তো ইনডিরেক্টলি আমরা কিন্তু ইফেক্ট হয়। যেমন আপনি যদি এখানে ইনভেস্টর হন, মার্কেট যখন খারাপ থাকে আপনি কিন্তু বাড়িতে এসে মেজাজ গরম করেন নাকি, জি এরকম হয় কিনা? তাহলে আর কি আপনার ফ্যামিলি মেম্বার এফেক্টেড হচ্ছে না? তা আপনি সে সেন্সে বলতে পারেন, তবে আপনি কিন্তু মেইন স্টেক হোল্ডার হয়ে যাচ্ছেন আপনি। ওকে স্যার, and under this SEC normally in our country we use or our reform group is Bangladesh Securities Exchange Commission and it was established 1993. আমরা এই কিছু জিনিস রেখেছি কারণ দেখা যাবে ওই যে আপনাদের কিন্তু 2.5 মার্কের কোশ্চেন থাকে, ঠিক আছে স্যাররা, হঠাৎ করে কোথা থেকে কে দিয়ে দিবে যিনি কোশ্চেন সেটা থাকবেন, এই জন্য একটু মাথায় রাখেন। ওকে, এগিয়ে যাই। and IOSCO International Organization of Securities Commissions, okay, and the head office in Madrid, Spain. অর্থাৎ আমরা যে সিকিউরিটি এক্সচেঞ্জের কথা বলেছি আমরা আসলে কিন্তু এইটার আন্ডারে কাজ করি। আবার একটু পড়েন একটু এখান থেকে। এটা পরীক্ষার জন্য না, খুব ইম্পর্টেন্ট, কিন্তু নামগুলো আছে আপনি দেখবেন আপনার বইতে পাবেন, তখন একটু প্রশ্ন জাগবে। তা আমি যে কারণে অন্তত কিছু জেনারেল বা বেসিক কিছু এখানে ইয়ে দিয়েছি, এখানে আইডিয়াটা রেখেছি শুধু। হ্যাঁ, একটু পড়ে নেবেন আপনি। আর এইটা কিন্তু কারেন্ট মেম্বার উল্লেখ করেছি 26 অক্টোবর 2020, এরপরে আমি এটাকে আর ইয়ে করার সুযোগ হয়নি, ঠিক না? আমি খেয়াল করিনি, তাহলে আজকে দেখতাম যে আজকের দিনে কত আছে। এটা চেঞ্জ হতে পারে স্যার, যেমন আমরা কিন্তু ওখানে 16 শুরুতে লিখলেও আমরা কিন্তু এখন আইএসবি কিন্তু ফর্ম হচ্ছে দেয়ার আর 14 মেম্বার্স। ওকে, স্যাররা কিছু বলবেন এখানে? না, তাহলে এগিয়ে যাব। নো স্যার। ওকে, and this is financial accounting standard board, একটু পড়ুন। এবং যিনি আমাকে প্রশ্ন করেছিলেন যে স্যার প্রাইভেট কি করে হলো, বা আপনারা যদি গভর্নমেন্ট বলার পরে প্রাইভেটও কেন হতে পারে, and in this definition একটু পড়ুন। Financial Accounting Standard Board, this regulatory authority normally stands in United States, that is headquarter United States, and we use GAAP, generally accepted accounting principles. Normally these GAAPs under this board. Normally আমরা যেটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড বলি এবং তারা কিন্তু গ্যাপ কে এখানে ফলো করা হয়। অর্থাৎ আমরা আমেরিকাতে কিন্তু আপনি আইএসবি কে ওখানে ট্রিটমেন্টে আসে না যদি আমি ভুল না করি, ওখানে কিন্তু ওরা এফএসবি ওদের নিজস্ব স্ট্যান্ডার্ড মেনে চলে। আর আমরা যে আইএসবি বলেছি, উই ইউজ আইএসবি, নরমালি ইট ইজ ফর্মড ইন ইউকে, এবং আমরা জানি আমাদের মোস্ট অফ দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড নরমালি ইউজ আইএসবি, বাট উই অলসো ইউজ দ্য গ্যাপ আন্ডার এফএসবি। যদিও আমরা বারবার আইএসবি বলছি, কিন্তু আমরা কিন্তু এফএসবি এর গ্যাপটা আমরা গ্যাপ শুনে এসেছি না স্যারেরা অনেকদিন আগে থেকেই। গ্যাপ বাংলায় শিখেছি হিসাব বিজ্ঞানের সার্বজনীন নীতিমালা, নাকি এরকম কিছু শিখেছি? আচ্ছা, একটু পরে যাবো, আলোচনা করব। তাহলে এখানে কিন্তু আমরা বলেছি ইট ইজ এন্ড বোর্ড ইজ এ প্রাইভেট এন্ড নন প্রফিট অর্গানাইজেশন। তার মানে আমার রেগুলেটরি বডিগুলো যে গভর্নমেন্ট এজেন্সি নাও হতে পারে, এটা প্রাইভেটও কিন্তু হতে পারে। ওকে স্যার, এই জন্য আমরা ডেফিনেশনে ব্যবহার করেছি আইদার প্রাইভেট অর এনি গভর্নমেন্ট এজেন্সি। তাহলে একটু এগিয়ে যাই। নরমালি or basically or mostly we use ISB, যখন আমরা ISB নিয়ে আরেকটু আগানোর চেষ্টা করেছি। দেখুন আমরা ISB টাকে এখন কথা বলার চেষ্টা করছি একটু আরেকটু সুন্দর করে।
একটু পড়ে দেখুন এখানে। কে একজন খুব কষ্ট করে হাই ছাড়লেন গো, কষ্ট হচ্ছে আজকে? রোজা স্যার। রোজা না, বুঝছি তো ভাই। এটাও বিনিয়োগ, এই যে আপনি এখন এই যে সময় দিচ্ছেন না এখানে, এটা আপনার বিনিয়োগ কিনা বলেন তো স্যার? জি স্যার। এই যে রোজা রেখেছেন, এটা একটা বিনিয়োগ না আপনার? জি হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ইনভেস্টমেন্ট? স্যার, ফিউচারে আমরা ইকোনমিক বেনিফিট পাবো Yes, এরকম। thank you, sir. Current commitment of anything, either money or time or your labor, from where you will get future benefit. Okay, sir? ডেফিনেটলি খুব সহজ কিন্তু একদম। আপনি এখন যা কিছু বর্তমানে যা এখানে ইয়ে করবেন, প্রতিশ্রুতি করবেন, সেটা টাকা হতে পারে, সময় হতে পারে, শ্রম হতে পারে, আপনি ভবিষ্যতে এখান থেকে কি পাবেন? ফিউচার বেনিফিট পাবেন। ওকে স্যার, ইনভেস্টমেন্ট ইকুয়াল টু রিটার্ন। হ্যাঁ, ইকুয়াল টু রিটার্ন ঠিক হবে নাকি এক্সেস হচ্ছে এটা? এক্সিড। ওকে, এক্সিড, থ্যাংক ইউ। তো যাই হোক, পড়ুন এখানে, আপনি দেখুন তো আমরা এখানে কি বলার চেষ্টা করেছি। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড নরমালি it is replaced from ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। আমরা যেটা আইএসসি বলে আসছি এতদিনে, ওইটা এখন আর এটা নাই, আমাদের তার বদলে আইএসবি আমরা ব্যবহার করি। ওকে, এবং এটা আজকে থেকে না, কখন থেকে শুরু হয়েছে দেখুন তো? 2001, মানে আমরা যারা 2001 এ ডিগ্রি করেছি তারা কিন্তু আমরা এই নামটা আমরা পেয়েছি আমাদের বইতে এইটা, এবং আমার ডিগ্রিটা 2001 এরও আগে, ফলে আমরা আইএসসি ব্যবহার করে এসেছি। আপনারা কিন্তু এখন আমরা আইএসবি ব্যবহার করি। ওকে, নাও হেয়ার 14 মেম্বার্স, বাট আমার যে প্রথম স্লাইডে দেখবেন ওখানে বলা ছিল মনে হয় 16 মেম্বার্স, ওইটা আপনি রেকটিফাই করে নেবেন। আমরা এখন থেকে বলবো 16 মেম্বার্স। ওকে, এন্ড দ্য রোল অফ আইএসবি একটু পড়ে দেখুন তো আমরা কয়টা রোল এখানে রেখেছি। একটা, দুটো, তিনটে, চারটে, আর এর মধ্যে একটা ছোট্ট কথা বলে দিয়েছি একটু। At first all responsibility, আইএসবি আসলে আমাদের আইএফআরএস এর সংসদ যত কিছু আছে সব রেসপন্সিবিলিটি কিন্তু এই আইএসবি থেকেই হোল্ড করতে হয়। I hope no problem regarding this. ওকে, এবং আপনি যখন আপনার কোনো স্লাইড হাতে পেয়ে যাবেন, আপনি এটাকে আর সুন্দর করে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নেবেন আশা করি। And now normally we face about this, what is the difference between IAS and IFRS? একটা ওল্ড একটা নিউ স্যার। একটা, yes, একদম ইনিশিয়াল কনসেপ্ট। IAS, this is old version, and IFRS modern বা নিউ ভার্সন। জিয়া স্যার ওল্ড ভার্সন, and all of you are নিউ ভার্সন। ওকে স্যার, নাকি স্যার? আমি বোঝাতে পেরেছি কিনা? জি জি। আমি হলাম, এখন আমাকে দিয়ে যা ভাবছেন আমি হলাম পুরনো ভার্সন, আমাকে দিয়ে নতুন কিছু হচ্ছে না। আইএফআরএস কি হচ্ছে, ওখান থেকে কিছু কিছু চেঞ্জ করে আবার নতুন করে চলছে, এবং পার্থক্যটা মেইনলি দেখেন আমরা লেখার চেষ্টা করেছি। বেসিক্যালি দিজ আর সেম, বাট দ্য মেইন ডিফারেন্স, দিস ইজ ওল্ড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড and IFRS normally designs new standard. Okay, IAS normally, these IASs are designed between 1973 to 2001. আমরা একটু আগে স্লাইডে দেখলাম যে আমরা IFRIC নাম ব্যবহার করেছি না স্যার ওখানে? আইএসবির যেটা মানে ইয়েতে তৈরি হয়েছে, সাবস্টিটিউট তৈরি হয়ে গেছে যার, সেটা কিন্তু আমরা লিখেছি দেখেন 2001 থেকে রিপ্লেস হয়েছে। তার মানে 1973 থেকে 2001 পর্যন্ত যে হিসাব আইন স্ট্যান্ডার্ড গুলো তৈরি হয়েছিল এগুলোকে আমরা বলি হলো আইএএস, এবং আফটার দ্যাট তখন থেকে যেগুলো তৈরি হয়ে আসছে এখন থেকে ব্যবহার করছি কিন্তু আমরা, খেয়াল করেছেন, আইএফআরএস এবং আইএস, এগুলো সব কিন্তু আইএসসি issued by ISC and IFRS issued by ISB.
এবং আমি এটা ব্যবহার করেছি একটু সুন্দর করে যে এটা হুইচ সাকসিডেড বাই দ্য আইএসসি, অর্থাৎ আইএসবিটা মূলত আইএসসি এর একটা উত্তরাধিকার। এই লোকটা আলাদা কিছু না, এই লোকের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এই লোকটা, নাকি? যেমন আমরা বাবার সম্পত্তি পাই, তাহলে আইএসবি আসলে এই লোকের কিছু সবকিছু নিয়ে এসে আগাচ্ছে। পার্থক্য কি? আইএসসি ফর্ম করেছে আইএস, আর এই ভদ্রলোক নাম দিচ্ছে শুধু আইএফআরএস। এখানে কতটা দিয়েছি আমরা? এখানে লাস্ট দেখেন তো, এটা 16 is আপনি কি জানেন নাও IFRS 17 is now enforced in our accounting system? Yes, sir. কি নামে আছে বলেন তো একটু একজনে? Sir, insurance contract. ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট। থ্যাংক ইউ স্যার। এবং ওইটা সম্বন্ধে এখনো বেশি কিছু মানে আমরা হাতে পাইনি। পেয়েছেন আপনি যিনি কথা বললেন? না স্যার, তেমন কিছু পাইনি। তেমন কিছু যাচ্ছে না, সার্চ দিলে দেখাচ্ছে ওটা আছে। তবে মাঝে আমাদের যে এর আগে আমাদের সমুদায় একজন মেম্বার, যিনি আবার সিএরও মেম্বার, সত্তার ভাই, আমাদের ডিভিসির মনে হয় চেয়ারম্যান ছিলেন এর আগে, দেখলাম ওনার একটা মনে হয় প্রেজেন্টেশন থাকার কথা ছিল। যাই হোক, আমি দেখবো ওটা পাওয়া যায় কিনা। পাইলে আপনাদেরকে IFRS 17 আলাদা একটা ইয়ে করে পাঠিয়ে দিব আশা করি, ঠিক আছে? তো এখন মাথায় রাখি IFRS আপাতত 16 লিজেস, যেমন আমরা আগে বলতাম হলো IAS 17 লিজেস, এইটা এখন IFRS 16 লিজেস হয়ে গেছে, এবং IFRS লাস্ট চলছে 17। ওকে, আর নিচে মনে হয় আরেকটা কি একটা পার্থক্য করেছি, দেখেন কি বলেছে এখানে, শব্দটা কি? যদি এমন হয় কোথাও কোনো আইটেম নিয়ে, যেহেতু আমরা বলছি যে আইএস নরমালি সাবস্টিটিউটেড টু আওয়ার IFRS, যদি কোনো কন্ট্রাডিকশন হয়, কোনো গোলমাল হয়, সব সময় কে প্রাধান্য পাবে? IFRS প্রাধান্য পাবে। কারণ আমরা দেখবো যে আইএস, এখন আমরা জানি আইএস নরমালি এক্সিস্টিং মার্কেটে 41 আইএস চলে, বাট ইফেক্টিভ আছে সম্ভবত 29 or 28, আমি তো ভুল না করি। তাহলে বাকিগুলো কোথায় গেছে জানেন? বাকিগুলো IFRS এ মার্জ হয়ে গেছে অনেকগুলো। এই ক্ষেত্রে বলা হয়েছে যদি আইএস এবং IFRS এর মধ্যে if there are any contradiction, then IFRS will get preference regarding this system or laws or any regulation. ওকে স্যার, তাহলে আমরা কি মোটামুটি একটু পার্থক্য বুঝাচ্ছি যে আইএস এবং IFRS এর মধ্যে? আমরা কিন্তু আজকে শেষ 5 মিনিট কিন্তু আমরা কিন্তু পরীক্ষা নিব। হ্যাঁ, আমরা শেষের দিকে 5 মিনিট রাখবো আপনাদের সঙ্গে শুধু গল্প করার জন্য, উইদাউট প্রেজেন্টিং দিস স্লাইডস। ওকে স্যার, IFRS টোটাল কতটা? সরি, IFRS এই মুহূর্তে 16টা ছিল। আমাদের যে একদম হালনাগা যেটা ঢুকেছে 2021-এ IFRS 17। তাহলে IS এখন আছে 41। IS আর বাড়বে না আপনার, IS বরং আস্তে আস্তে অফ হয়ে গিয়ে সেটা কোথায় কি সাবস্টিটিউট কাকে দিয়ে করাবো আমরা? IFRS। আর কিন্তু IS হবে না, কারণ IS অফ হয়ে গেছে কোন সাল থেকে দেখুন? 2000 সাল। হ্যাঁ, এটা কিন্তু আমরা অনেকেই এই জিনিসটা আমারও মাথায় ভালো ক্লিয়ার ছিল না। তো আপনাদের এই ক্লাস নিতে গিয়ে আমার এটা অনেকটা ক্লিয়ার হয়েছে। I was once upon a time I was very much confused about these two items. তো আমার মনে হয় IAS টাই তো বেশি পড়ি। হ্যাঁ পড়ে, কিন্তু IS আবারও বলি IS টা কার্যকরী এখনো আমাদের অনেকগুলো বাজারে 29টা IS কার্যকরী আছে, মানে 41টার মধ্যে 12টা হলো IFRS এ কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে স্যার, এবং এইটা একটা আমি তুলনামূলক চিত্র পাবেন হয়তো পরের স্লাইডে, না আজকের না, পরের ক্লাসে পাবেন। আপনাকে দেখানো হবে যে কোন IS টা মার্জ হয়ে গেছে IFRS সাথে, কোন IS টা বাতিল হয়েছে এখন। ওকে স্যার, আমরা পরে ইনশাআল্লাহ দেখাবো। কারণ যখনই বলছি IAS নাও টোটালি 41, বাট ইন ওয়ার্কিং 29 আর নাও ওয়ার্কিং, তাহলে বাকি 11টা কোথায় গেল? IFRS। না, সেগুলো আবার IFRS যায় নাই, কিছু অ্যাভলিউশ হয়ে গেছে আর কিছু IFRS এ গেছে। ঠিক আছে, কিছু টোটালি বাদ হয়েছে, ওকে রিফর্ম করা হয়েছে IFRS দিয়ে, আর কিছু বাদ হয়ে গেছে। আমি দেখাবো আপনাকে একটু আজকে, আশা করি পরে ক্লাসে। স্যার BAS টা কি এখন চালু আছে স্যার? কোনটা বলুন স্যার? BAS IAS বাংলাদেশ অ্যাকাউন্টিং স্টুডেন্ট একটা বই। হ্যাঁ, থাকবে না কেন? IAS এর আসলে কিন্তু না স্যার, এখন নাই স্যার, এখন এই আই ফেলে দেন, তাহলে IAS আমি বলি যেটা কার্যকরী থাকবে সেটা BS কেন থাকবে না স্যার? আপনি বলুন তো একটু। ধরেন আমার এখন 29 IAS কার্যকরী, সরাসরি অ্যাডাপশন। এখন সরি IAS, আবার বলি কিছু নেই, আইটাকে ফেলে দিয়ে বি করে দেন। বাংলাদেশ কিন্তু আলাদা স্ট্যান্ডার্ড বের করে নাই, আপনি শুধু লেখার সময় যেমন একইভাবে অডিটিং অ্যাডাপ্ট করেছে। ইয়েস স্যার, আর কিছু না, নতুন কিছু আমরা দিতে পারি নাই। এবং আজকে আমরা একটা দেখবো, একটা কেস স্টাডি আছে ছোট্ট করে, যেখানে দেখবো আপনাকে বলা হচ্ছে আপনি কি করে স্ট্যান্ডার্ড দিবেন। আমরা বলে নিব ভাই যা আছে তাই রাখবো, IFRS যা বলছে ওটাই নিয়ে নেবো, নতুন কিছু চাই না। মাথায় রাখবো আমরা IFRS or IAS, all of these are not mandatory স্যার, এগুলো মানতেই হবে এমন কোনো কথা নেই। কিন্তু আপনি চাইলে আপনার লোকাল স্ট্যান্ডার্ড ফর্ম করতে পারেন। ঠিক আছে স্যার, কিন্তু আমরা কেন মানি বলেন তো?
স্যার আমাদের তো লোকাল নাই। আমার লোকাল নাই, এক নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, যেহেতু আমরা এখন গ্লোবালি কাজ করতে চাই এবং আমরা যেহেতু ইন্টারডিপেন্ডেন্ট, প্রত্যেকটা দেশ কেউ কাউকে বাদ দিয়ে চলতে পারছে না এখন, এই যে কারণে আমাদের লোকাল স্ট্যান্ডার্ডের তুলনায় আমরা এখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড গুলোর দিকে চোখ দিচ্ছি। ওকে স্যার, তাহলে আমরা মনে হয় এখন আইএএস এবং আইএফআরএস এর মোটামুটি একটা পার্থক্য, 2-3টা পার্থক্য মনে হয় কোথাও লিখতে পারবো, আসতে বা বলতে পারবো। জি স্যার। ওকে স্যার, জি, থ্যাংক ইউ। স্যার আমরা কি একটু নামাজ পড়ে নিব? ও স্যার, নামাজ আমরা কি 5টায় ব্রেক দিব ভাবছি স্যার। এখন কয়টা বাজে স্যার? 4:58। 58। আর 2 মিনিট পরে যাই, এইটুকু যেটুকু লিখেছি এটুকু বাদ দিয়ে যাই স্যার। ওকে স্যার। And regulation and ethics, this is the names of chapter. GAP versus IFRS. দেখুন আমরা ছোট্ট কি একটা পার্থক্য লিখেছি। গ্যাপ ইজ রুল বেসড, এবং রুল বেসডটা কি সেটা আমি নিচে আপনাকে একটু বোঝানোর চেষ্টা করেছি। পরে আমি দেখাচ্ছি। and IFRS is principles based. একটা হলো আমার রুল মানে কি নিয়ম ভিত্তিক, আর একটা কি নীতি ভিত্তিক। পার্থক্য কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রুল এন্ড প্রিন্সিপাল? আপনাকে এটা কিন্তু আপনার পরীক্ষার জন্য না, জানার জন্য। স্যার রুলটা হচ্ছে একদম স্ট্রিক্ট এজ ল। Strictly, if you disobey then you will be punished. Be penalized. Okay, you will be penalized. দেখেন তো আমি তাই লিখেছি কিনা এখান থেকে। Yes, sir. But Yes, sir. whereas principles are internal and force you to do what you think is right or correct. প্রিন্সিপালটা আসলে আপনার ভিতরের ব্যাপার, যদি আপনি মনে করেন যে না ঠিক আছে, then you will follow this. ওকে স্যার। আর আরেকটা পার্থক্য আপনি এখানে লিখতে পারবেন, যে লেখেননি, এই গ্যাপ নরমালি দিস ইজ ইউএসএ বেস। হ্যাঁ, অলসো দিস গ্যাপ ইজ ডিজাইনড বাই FASB and IFRS ডিজাইনড বাই IASB। ওকে স্যার, পার্থক্য এখানে কিন্তু একটু। জি স্যার। ওকে, আর হলো IFRS কিন্তু খুব বেশি কথা বলে নাই, গ্যাপে হলো আবার প্রত্যেকটা আলাদা করে বলেছে, যেটা আমরা নামাজের পরে এসে দেখবো। গ্যাপ নিয়ে একটু কথা হবে, কারণ গ্যাপ আমরা প্রায় বইতে পড়ে থাকি বা আমরা মেনে চলি, আমরা বলে থাকি। তার মানে আমরা কিন্তু আসলে IFRS যেমন মেনে চলি, আবার কিন্তু এটাকে কিন্তু ফেলে দিচ্ছি না, কি বলেন? সবই মানে তার মানে উই ফলো IFRS as well as গ্যাপ, আমরা যেটা যে আমেরিকা ফলো করে বলে। ওকে, আমরা একটা কম্বিনেশন করে ফেলেছি মনে হয়। ওকে স্যার, তাহলে আমরা এখানেই অফ করছি। Normally we are taking break for 10 minutes. Okay sir, after 10 minutes surely we will come back. Thank you all.
Dear participants, Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম স্যার, আমরা ব্যাক করছি। Okay, we can start again. জি স্যার, Okay, sir. Okay, sir. তো আমরা একটু আগাই তাহলে। আমরা মনে হয় যেহেতু আজকে আমরা বলেছি বেশ জাস্ট পুরো চ্যাপ্টারের আলোচনার চেষ্টা করছি, তো একটু এদিক ওদিক হলে আপনারা নিজেরা সামলে নেবেন, আপনারা টেক্সট থেকে এটাকে মিল করে নেবেন।
যদি কোনো ইয়ে হয় অ্যানামলি থাকে আপনি টেস্টটাকে ইয়ে করবেন, প্রিফার করবেন। ওকে, and now something about our gap. Under gap guidelines there are 10 main concepts. Again, under gap guidelines in our US Security Exchange Commission, দেখছেন কারা দিয়েছে একটু খেয়াল করে দেখেন। জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালটা এটা ইউএস সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এটা অ্যাডপ্ট করেছে, এন্ড দেয়ার আর 10 কি কনসেপ্টস। হোয়াট আর দে? আমরা একটা একটা করে একটু বলার চেষ্টা করব, বা আমরা আসলে কি বলতে চাচ্ছে, বা আমরা জানি কিনা এটা। আমরা মনে হয় জানি এগুলো নাকি? দেখেন তো এইগুলো আমরা জানি কিনা স্যারেরা? জানি না জানেন না? একটু দেখুন তো নামগুলো একটু, কেন জানি না আমরা? স্যার, সব জানি স্যার, কিছু জানা আছে, সবগুলো জানি না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেখুন তো এইটা আমরা একটা করে দেখি। প্রিন্সিপালস, আপনারা এইটা তো শুনেছেন মনে হয়, কনসিস্টেন্সি। জি স্যার। হোয়াট ডাজ ইট মিন? স্যার, বিজনেস অপারেশনটা এভরি ইয়ার কনসিস্টেন্টলি মেইনটেইন করবে আর কি। দ্যাট ইজ হোয়াট ইজ নাও হোয়াট ইজ কনসিস্টেন্সি? সামঞ্জস্যতা। সামঞ্জস্যতা। স্যার, একটা ইয়ারের রিপোর্টের সাথে আরেকটা মানে স্যার পলিসি মিল থাকবে, বা একটা অর্গানাইজেশনের রিপোর্টের ফরম্যাটের সাথে মেইনটেইন করা। আমরা একজন বলি স্যার, একজন একটু যদি পলিসিগুলোর মধ্যে কনসিস্টেন্সি বলতে হ্যাঁ স্যার, ডেপ্রিসিয়েশন রুলস এবং নীতিতে দেখা যাচ্ছে যে একসময় 10% ধরতেছে, আবার কিছু 2 বছর পরে একই ইকুইপমেন্টের পর দেখা যাচ্ছে যে আবার 20% ডেপ্রিসিয়েশন ধরছে। এটা কিন্তু কনসিস্টেন্সি ভায়োলেট করলো। আচ্ছা। That is normally follow same rule, same system. This is কনসিস্টেন্সি থাকতে হবে যে একই জিনিস। That is uniformity নাকি স্যার? ইউনিফর্মিটি আমরা যেটা বলছি, একই রকম ভাবে চলতে থাকবো। সে আমরা যদি স্টেট লাইন নরমালি সে উই ফলো স্টেট লাইন মেথড টু স্টেট লাইন মেথড ফলো করব। Then after but for several years we will follow this definition method. If we want to change this method, যদি এমন আমরা সারা জীবন এটা করবো না, কিছু চেঞ্জ করার সুযোগ আছে? আছে স্যার। এক্ষেত্রে মনে হয় এজিএম নাকি একটা ব্যাপার স্যাপার আছে, ওখানে মনে হয় এটা পাস করে নিতে। যাই হোক, আমরা পরে যাচ্ছি। তারপরে রেট্রোস্পেক্টিভ বিভিন্ন কিভাবে এটা এন্ট্রি দিতে হয়। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার। নাও আমরা একটু আরএস 8 অনুযায়ী স্যার করতে যাবে না? যাবে না। আচ্ছা, আপনি গ্যাপ কথা বলছি তো, আমরা কিন্তু আসলে ওই যে মিলায় ফেলবো। আমরা আসলে এখন হয়ে গেছি, আমরা কিন্তু আসলেই একক চলি না, আমাদের বিভিন্ন মিক্সচার হয়ে যায়। তো এটা আমরা বলছি, কিন্তু ইউএস আমাদেরকে যে গ্যাপের কথা বলেছে, দেখুন আমি সেগুলো নিয়ে কথা বলছি। যেমন ফার্স্ট ওয়ান, রেগুলারিটি। হোয়াট ডাজ ইট মিন? ওরা যেটা বলছে, আপনি একটু সার্চ দিবেন, পেয়ে যাবেন। আমি সার্চ দিয়ে আমি দেখেছি, ওরা বলতে যাচ্ছে রেগুলারিটি বলছে আমরা এখানে যে নিয়মিত ব্যাপারটা এইভাবে, নর্মালি ইউ শুড ফলো the all gap guidelines, gap system. আপনি যদি মনে করেন গ্যাপ মানতে চান, তাহলে গ্যাপের সবকিছু আপনি তাদের রুল রেজুলেশন, তারা যা বলেছে সব আপনাকে মানার কথা ভাবতে হবে। এইটাকে তারা বলছে রেগুলারিটি। তার মানে নিয়মিত ভাবে আপনি যদি মনে করেন যে গ্যাপ ফলো করবেন, তা আপনি গ্যাপ পুরোপুরি ফলো করতে থাকবেন, এরকম একটা কথা এরা বলছে। নিয়মিত চর্চা যেটা বলি আমরা, আপনি যদি ঠিক করেন, আপনারা রুটিন যদি করেন, আপনি ধরেন যে আপনি সিএমএ করার জন্য প্রত্যেক দিন আপনি আফটার ইওর অফিস আপনি ইউ উইল গিভ 2 আওয়ার্স, আপনারা রুটিন করে ফেলেছেন না যে আমি রাত 9টা থেকে 11টা পর্যন্ত সিএম এর পড়াটা পড়বো। যদি আপনি নিয়মিত করেন, দেন ইট ইজ রেগুলারিটি, দেন ইউ আর মেইনটেইনিং ইওর রেগুলারিটি। ওকে স্যার, ওরা এই অর্থে বলছে যদি আপনি এটা গ্যাপের স্ট্যান্ডার্ড এগুলো প্রিন্সিপাল যদি মানতে চান গ্যাপের, তাহলে আপনি এখানে গ্যাপ যেভাবে তাদের নিয়মিত কথা বলেছে আপনি সেটা মানবেন, মেনে চলবেন। দিস ইজ প্রিন্সিপাল অফ রেগুলারিটি। ঠিক আছে, ওকে। কনসিস্টেন্সি বললাম। সিনসিয়ারিটি, that is when you prepare any book or any accounts, normally you will give proper attention, তাই না? সিনসিয়ারিটি মানে তাই না স্যার? জি। তার মানে ইউ শুড গিভ প্রপার অ্যাটেনশন, আপনি মন দিয়ে কাজ করবেন। আমরা বলি না এই সিনসিয়ারিটি কাজ করো, দেখবেন কোন অফিসারের সামনে গেলে একটু যদি এদিক ওদিক হয়ে যায়, যদি ড্রাফটে ভুল হয়, আপনার বস বলে ফেলেন এটা যে তুমি কিন্তু সিনসিয়ার না, ইউ আর নট সো সিনসিয়ার টুডে। হোয়াই? অনেক সময় হয়ে যায়, মানসিকভাবে আমরা অনেক সময় সুস্থ থাকি না, একটু এলোমেলো হয়ে যায় নাকি, মাঝে মাঝে হই না? জি স্যার। জি স্যার। তোমার সিনসিয়ারিটি মানে হচ্ছে আপনার অ্যাটেনশন, গিভ প্রপার অ্যাটেনশন। ওকে। প্রিন্সিপাল অফ পার্মানেন্স অফ মেথডস,
তার মানে আপনি যে মেথডটা একবার ফলো করবেন এটাকে যথাসম্ভব স্থায়ী করার চেষ্টা করা হবে এখানে। পার্মানেন্স অফ মেথড, প্রিন্সিপাল অফ নন কম্পেনসেশন, এটা কি জিনিস কেউ বলতে পারবেন স্যার? এটা কারো ধারণা আছে? না স্যার। না স্যার, এটা তো বলেন একটু দেখি, কেউ ব্যাড ডেট ধারণা আছে? জি স্যার, জি স্যার, আচ্ছা, এটা আপনারা ওখানে প্রভিশন রাখেন? জি স্যার। তার মানে কি ওইখানে হচ্ছে এই যে কনসেপ্ট যে আমরা কোনো অ্যাকাউন্টসে এইভাবে কোনো ক্ষতিপূরণ দিতে চাই না। আমরা ওই যে হঠাৎ ব্যাড ডেট হয়ে গেল, আমরা যে তখন কিন্তু আমার প্রফিট না হয় লস হয়ে যাবে ব্যাড ডেট হয়ে গেলে। তা আমরা কি করছি দেখেন, ওইটা হঠাৎ যদি লস হয় এটাকে কাভারেজ দেওয়ার জন্য কিন্তু আমরা আন্ডার দিস নন কম্পেনসেশন প্রিন্সিপাল নরমালি উই কিপ আওয়ার প্রভিশন। অর্থাৎ এইটার আলোকে যে আপনি হঠাৎ করে যেন কোনো ক্ষতির সম্মুখীন না হন, কোনো ক্ষতিপূরণ না দিতে হয়, সেই জন্য আপনাকে প্রভিশনের ব্যবস্থা রাখতে হয়। এটা হলো এই প্রিন্সিপাল আন্ডার করা হয়, প্রিন্সিপাল অফ নন কম্পেনসেশন। ওকে, প্রিন্সিপাল অফ প্রুডেন্স, হোয়াট ডাজ ইট মিন? স্যার বিচক্ষণতা। বিচক্ষণতা। নরমালি ইউ শুড নট গো উইথ ইউর এস্টিমেশন অর এনি কাইন্ড অফ প্রবাবিলিটি। আপনি যখন কাজ করবেন, কোনো একটা সমস্যায় পড়লেন, ওখানে বলা হচ্ছে যে আপনি একটু সম্ভাবনা ভাবলেন, না আগে এরকম 10টা ঘটনা ঘটছে, 3টা ভুল হয়েছে, এবারও 3টা হোক, এরকম না। ওখানে বলা হচ্ছে নন কম্পেনসেশনটা আরেকটু বলবেন? নন কম্পেনসেশন মানে হলো এখানে আপনি আপনার প্রতিষ্ঠান কম্পেনসেশন দেওয়াকে বিশ্বাস করবে না। অর্থাৎ কোনো রকম ক্ষতি যদি হয়, আমরা ক্ষতিপূরণ দেই না? জি স্যার। এখন দেখুন ব্যাড ডেটটা কিন্তু আসলে আমরা কি বলি এটাকে, কুরিন যেটা বলি, এটা কি আপনি আগে থেকে গেস করতে পারেন? আপনি ধরেন চলতি বছরে কতটা ইয়ে হবে ব্যাড ডেট হয়, করা যায় না। তখন আপনারা কি করি? নরমালি উই গো ফর প্রভিশন। জি স্যার। তাতে কি হচ্ছে, আপনি দেখুন প্রভিশন যখনই রাখা হয় আপনার ব্যাড ডেটটা ওই প্রভিশন দিয়ে আমরা কভারেজ দিয়ে দেই। ওকে স্যার, ওকে, দিস ইজ আন্ডার প্রিন্সিপাল অফ নন কম্পেনসেশন। নাও প্রুডেন্স, প্রুডেন্সে বলা হচ্ছে যে আপনি অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট নরমালি ইউ শুড নট গো উইথ ইয়োর এস্টিমেশন। আপনি এস্টিমেশন অর এনি কাইন্ড অফ প্রবাবিলিটি এভাবে ভাববেন না। আপনি আপনার বিচক্ষণতা দিয়েই আপনার মানে এইগুলো মিলাবেন। মাঝে মাঝে যারা অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করেন, এরকম প্রতিষ্ঠানের সমস্যা হয় না, বা ফিনান্স অফিসার হিসেবে কাজ করছেন, মাঝে মাঝে কিন্তু প্র্যাকটিক্যাল প্রবলেম চলে আসে যা বই খাতায় পাওয়া যায় না, আছে নাকি? এরকম কিছু হয় যে আপনি হঠাৎ বসের সামনে গিয়ে এমন প্রশ্ন করলেন আপনার ঠিক জানা নাই, কিন্তু আপনি কিন্তু বেশ একটু কি করেন, একটু বিচক্ষণতার সাথে উত্তরগুলো দিয়ে চলে আসেন। এটা এই কথা বলা হচ্ছে যে আপনি এরকম করে, তার মানে আমরা এখানে প্রবাবিলিটি বা এস্টিমেশনের সুযোগ কম। এখানে বলা হচ্ছে যে অ্যাকাউন্টেন্ট অর পার্সোনাল উইল ওয়ার্ক উইথ হিজ অর হার প্রুডেন্স, তার বিচক্ষণতার সাথে সে কাজ করবেন। ওকে, প্রিন্সিপাল অফ কন্টিনিউটি, যেটাকে আমরা এইটার আন্ডারে আমরা যে বলি যে গোয়িং কনসার্ন, যে অর্থে বলি না গোয়িং কনসার্ন? জি স্যার, গোয়িং কনসার্ন। এটা দিস ইজ গোয়িং কনসার্ন, মানে নামের একটু ভিন্নতা। প্রিন্সিপাল অফ পিরিয়ডিসিটি, সময়কাল নীতি। সময়কাল নীতি কেমন এটা? একটা প্রতিষ্ঠান ফাইনান্সিয়ালি, একজন একটু বলেন, একজনে স্যার বলেন। মানে একটা প্রতিষ্ঠান তো স্যার অনেকদিন ধরেই চলবে, কিন্তু জি, জি। সেটা হিসাবের সুবিধার্থের জন্য আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে হাফ ইয়ারলি হিসাব করতে পারি অথবা ইয়ারলি হিসাব করে থাকি। এটা স্যার আমাদের হিসাব করার জন্য। এটা থেকে আরেকটু কনসাইজ করে করছে এইভাবে, ধরুন রেভিনিউ। জি স্যার। আমি যখন রেভিনিউ চার্জ করছি আমার ইনকাম স্টেটমেন্ট ফর 1 ইয়ার, এই রেভিনিউটা আপনি কোন সময় পেয়েছেন? ডিসেম্বর আর জানুয়ারি? স্যার ওই 1 ইয়ারের মধ্যেই। হ্যাঁ, এইটা ধরা হয় যেটা একটা রেগুলার ইন্টারভ্যালে আমরা এই আইটেমটা পেয়ে থাকি। এই কনসেপ্টটা হচ্ছে পিরিয়ডিসিটি। ঠিক আছে, যেমন আপনি স্যালারি দিচ্ছেন, স্যালারিটা কি আপনি নরমালি আমরা কি করি? আফটার 1 মান্থ, জি স্যার, অর আফটার 1 উইক, এরকম করি না আমরা? উইকলি বেসিস, অর আমরা স্যালারি পাই মনে হয় মান্থলি বেসিস স্যার, জি, অথবা আওয়ারলি বেসিস। যদি আপনি অনেক সময় দেখা যায় কোনো প্রতিষ্ঠান, কিন্তু এখন অনেক প্রতিষ্ঠান আওয়ারলি বেসিস কাজ দিচ্ছে বা পয়সা দিচ্ছে। আপনি ইউ আর ওয়ার্কিং 10 আওয়ার্স, ইউ উইল গেট পার আওয়ার 1000 টাকা। আপনার 10 ঘন্টা পার হলো, আপনি 10,000 টাকা নিয়ে চলে আসছেন। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ পিরিয়ডিসিটি। তার মানে হলো এইটা আপনি সময়ের যে ধারাবাহিকতায় প্রত্যেকটা আইটেমকে এইভাবে চিন্তা করা হয়। আপনি একবারে ডিসেম্বরে যদি ধরেন না আপনার আয় হয়েছে, তাহলে আপনি কি সারা বছর লস, বাকি 9 মাস কি হবে, 10 মাস কি হবে? আমরা ধরে নেই যে এটা আমার। তো এই ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিই, আপনার মনে থাকার কথা। আপনি দেখবেন আপনি যখন ফিনান্স করেছেন, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টে কি ওয়ার্কিং ক্যাপিটাল ডিটারমিনেশন করেছেন স্যারেরা?
জি স্যার বলেছি। হ্যাঁ করছি স্যার। ওইখানে দুই একটা অঙ্ক হিসেবে বলা ছিল যে আপনি ধরে নেন যে আপনার ঘটনাটা সমস্ত বছর ব্যাপী হোল ইয়ার, আপনার সেলস এবং বাকি কস্ট গুলো সমস্ত ব্যাপী বছর ব্যাপী ঘটেছে, এরকম একটা কথা বলা ছিল। এরা অর্থ হলো ওটা কনসেপ্ট অফ পিরিয়ডিসিটি, অর্থাৎ আমরা ধরে নেব যে টাইমলি আমাদের প্রত্যেক একটা রেগুলার ইন্টারভ্যালে এই ঘটনাগুলো ঘটে থাকবে। ওকে স্যার। প্রিন্সিপাল অফ ম্যাটেরিয়ালিটি, বাংলাটা আমরা মানে বস্তুনিষ্ঠতা বলি। বস্তুনিষ্ঠতা মানে বাস্তব ভিত্তিক হতে হবে। বাস্তব ভিত্তিক মানে হলো ওইটা মানে স্যার যেটার অমিশন অথবা মিস স্টেটমেন্ট ইউজারের ডিসিশন এখানে বলা হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনি প্রত্যেককেই কি করবেন, এমফাসিস দিবেন। ম্যাটেরিয়ালিটি মানে তাকে তার বস্তুনিষ্ঠতা বলতে বোঝানো হয় তার এমফাসিস, ইউ উইল গিভ এমফাসিস। যেমন আপনি যখন দেখেন লাভ বের করছেন, লাভের হার আপনার প্রতিষ্ঠানে যখন আমরা কম্পেয়ার করি 10%, আর একটা প্রতিষ্ঠানে কিন্তু 10.2%। আপনি 0.2 হলে ওখানে নগণ্য করবেন না, ওখানে বলা হচ্ছে আপনি ওটাকে ম্যাটেরিয়ালিটি বলা হচ্ছে, অর্থাৎ ওইটার বস্তুগত বা বাস্তবনিষ্ঠতা বা বস্তুনিষ্ঠতা রয়ে গেছে। তার মানে সামান্য হলেও যে একটা সিদ্ধান্ত গ্রহণে যখন প্রভাব ফেলবে দেন ইট উইল বি ম্যাটেরিয়াল। কনসেপ্ট এরকম। তার মানে আপনি প্রত্যেককে, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণে প্রত্যেকটা এটা সামান্য বা ইগনোর করার সুযোগ কম, আপনি প্রত্যেককেই কিন্তু কি করবেন, প্রায়োরিটি দিতে হবে, তাকে প্রায়োরিটি দেবে, তাকে মানে ডিসিশনের ক্ষেত্রে এমফাসিস দিতে হবে। দিস ইজ প্রিন্সিপাল অফ ম্যাটেরিয়ালিটি। তার মানে আপনি তাকে কি করবেন, তাকে মানে মাথায় নিয়ে কাজ করবেন, ইগনোর করবেন না। প্রিন্সিপাল অফ অটমোস্ট গুড ফেইথ, প্রিন্সিপাল অফ অটমোস্ট গুড ফেইথ, আপনি কি করবেন, আপনার এই সমস্ত কিছুতে বিশ্বাসযোগ্যতা রাখবেন। ইউ উইল বিলিভ এভরিথিং। ঠিক আছে, আপনি যে এই যে প্রিন্সিপাল গুলো মেনে চলছেন, শেষে বলছে আপনি একটু বিশ্বাসযোগ্যতা রাখবেন। ওকে স্যার, তা আমরা এটা একটু আবার পরে পড়ে নিব এবং এগুলো আপনি আরো সুন্দর পাবেন। আপনি একটু জাস্ট প্রত্যেকটা আইটেম দিয়ে একটু নেটে সার্চ দিবেন, দেখবেন প্রত্যেকটার বিপরীতে একাধিক আপনি ইয়ে পাবেন, ফিচার পাবেন। আপনি সেখান থেকে যেমন রেগুলারিটি ডেফিনেশনটা আমি দুটো আজকে 3টা অন্তত দেখেছি, তাদের মূল কথাটা আমি যা বলেছি তাই, কিন্তু একটু হেরফের আছে কথাবার্তায়, আপনারা একটু কিন্তু এটাকে সার্চ দিয়ে বের করে নেবেন। ওকে স্যার। ওই যে আপনি দেখা যাবে যে আপনাদের সবার কিন্তু লেখা একই রকম হবে না, আপনি যদি একটু সময় দেন, আপনি আজকে আমি কিন্তু একটু পরে এটা সেন্ড করে দিব, দেওয়ার পরে আপনি প্রত্যেকটা আইটেমকে একটু আলাদা করে নিয়ে একটু দেখবেন। এবং এর যে কোনো একটা দেখা যাবে 2.5 মার্কে দিয়ে দিতে পারে যেভাবে কোশ্চেন হচ্ছে। হ্যাঁ, ওকে। And now, what are the various elements we consider for our regularity framework? Say in our Bangladesh, we want to stand some standard. এরকম যদি হয়, আপনাকে বলা হলো আপনি বাংলাদেশি পার্সপেক্টিভে আপনি কিছু স্ট্যান্ডার্ড সেট করেন, তাহলে then we have to consider some factors or some elements. আমি যখনই আমার এই দেশের হিসাবে কিছু ফ্রেমওয়ার্ক বা কিছু কাঠামো কাজ করব, নরমালি ফ্রেমওয়ার্ক মিন্স গাইডলাইন্স। স্যার, ফ্রেমওয়ার্ক মানে আপনি ফ্রেম মানে কাঠামো, দিস ফ্রেমওয়ার্ক মিন্স নরমালি গাইডলাইন্স। তাহলে আমরা বলছি যে আপনি একটা রেগুলারিটি গাইডলাইন্স করতে আপনি মোটামুটি কোন কোন এলিমেন্ট গুলোকে বিবেচনায় আনবেন, দেখুন তো পছন্দ হয় কিনা এই এলিমেন্ট গুলো। জি স্যার, পছন্দ হয় স্যার। পছন্দ হয়, ওকে ফাইন। এখানে আপনার বুঝতে সমস্যা হচ্ছে, কিছু আছে নাকি? সমস্যা যেমন লোকাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এটা মূলত আমাদের দেশে যে আমাদের দেশে নাও উই হ্যাভ টু লোকাল অথরাইজড বডি, নাকি 2টা অ্যাকাউন্টিং বডি না আমাদের দেশে এখন? জি স্যার, আইসিবিবি আর আইসি। ইয়েস, আমাদের কিন্তু 2টা অথরাইজড, অর্থাৎ আমরা একদম আইন দ্বারা পাস করা কিন্তু, বা অধ্যাদেশ দ্বারা পাস করা, নাকি? আপনি জানেন যে আমাদের সিএটা এখন অধ্যাদেশে চলছে, বাট আমরা কিন্তু এখন আইন 18তে চলছি, নাকি? জানেন আপনারা যে আইসিএমএ কিন্তু এখন আমাদের 18 আইনে চলে এখন। হ্যাঁ জি স্যার। ওকে ফাইন। মানে হ্যাঁ, এটা লাস্ট অধিবেশনে ফার্স্ট হয়েছে। জি, লাস্ট অধিবেশনে আপনারা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যখন তোফাজ্জল সাহেব ছিলেন, আমাদের মুরব্বী, হ্যাঁ এই তো 6টার পরে। জি, না 6টা মনে করে দিয়েন না, এরপর তাহলে ইফতারির কথা মনে পড়বে গো। আমরা একটু এখানে থাকি। সো ইউ হ্যাভ টু কনসিডার সাম ফ্যাক্টরস, এন্ড হিয়ার I have mentioned 5 factors: local law, local accounting standard, international accounting standard, conceptual framework, requirement of international bodies. আপনি এই 5টা আপনি ভাবলেই আপনি করতে পারবেন, যে এগুলো ভেবেই আপনি স্ট্যান্ডার্ড রেডি করবেন। যেমন ওই যে বললেন যে স্যার আমাদের BAS যেটা বলি আমরা, নাকি এটা মূলত কিন্তু এখান থেকে আমরা তৈরি করে নিয়েছি, নাকি বলেন তো? দেখবেন মিল করে IAS 1ও যা বলেছে, BAS 1ও তাই বলেছে।
IS 7 যা বলেছে BS 7 ও তাই বলেছে। হ্যাঁ ঠিক আছে স্যার, আমরা মূলত এইটাকে কিন্তু একটু রিডিজাইন করে নিয়েছি, আর কিছু না। ওকে, এনি স্যার কোশ্চেন? এটা কি শুধু রিনেম না কিছু চেঞ্জ করা হয়? কোনটা বলেন স্যার? তবে আমি বেশি খুব পাইনি, ওই যেখানে ইন্টারন্যাশনাল কথাটা আছে সেখানে নিয়ে আসা হয়েছে ন্যাশনাল, বাংলাদেশ। আমাদের বাংলাদেশ নিয়ে এসেছে। জি স্যার। ওকে স্যার। And why country to country these standards or these procedures, these systems vary? যে আমাদের ভিন্ন ভিন্ন দেশে হলে আমাদের কেন এই ভ্যারিয়েশন? বলতে আমরা বলছি যে বডির যখন ভ্যারিয়েশন হয় বা আমাদের নিয়মের ভ্যারিয়েশনটা কেন হয়, আমরা ভ্যারিয়েশন বলতে তার আন্ডারে কিছু কারণ উল্লেখ করেছি আমি। হোয়াট আর দ্য ভ্যারিয়াস কজেস অফ ভ্যারিয়েশন অফ স্ট্যান্ডার্ডস আন্ডার ভ্যারিয়াস কান্ট্রিজ, দ্যাট ইজ দেশে দেশে আমাদের যে ভিন্নতা কেন আসছে। যেমন আমরা বলি আমেরিকার সাথে আমেরিকার সাথে ইউকে কেন পার্থক্য হয়, আমাদের সাথে পাকিস্তানে কেন পার্থক্য হবে, আমাদের সাথে ভারতে কেন পার্থক্য হবে। হিয়ার দেয়ার আর সাম রিজনস। দেখুন তো আমরা কি লেখার চেষ্টা করেছি। পলিটিক্যাল সিস্টেম। নাম্বার 1 পলিটিক্যাল সিস্টেম। এবং আমরা জানি কিন্তু every country normally has been controlled by a political party, নাকি? আমাদের দেশ সবগুলো বিশ্বের যত দেশ সবই কিন্তু যে কোনো একটা পলিটিক্যাল পার্টির আন্ডারে চলে। ফলে পলিটিক্যাল পার্টি যেভাবে চায় আপনার কিন্তু সেভাবেই কিন্তু আইন কানুনগুলো চলে আসবে, এটার ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। জি স্যার 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 বাংলাদেশের মানুষ এটা নট অনলি বাংলাদেশ স্যার, নট অনলি হোল, মানে সিটিজেন অফ হোল ওয়ার্ল্ড। আজকে মায়ানমার বুঝছে না, মায়ানমারের জনগণ বুঝছে না স্যার, পলিটিক্যাল সিস্টেমটা বুঝছে। নাও এন্টিটি ওনারশিপ, we know there are so many types of entity, আছে না, বিভিন্ন এন্টিটি আছে আপনাদের, যেমন আমরা বলি হোলসেল বলি, জি কোম্পানি, কোম্পানি বলি, ইয়েস সিঙ্গেল ওনার, যেটা সিঙ্গেল ওনার বলি, ঠিক আছে না? ফলে সেই ক্ষেত্রে আপনার যখনই ওনারশিপের ব্যাপার থাকে আমার চেঞ্জ হয়ে যায় আমাদের সিস্টেম গুলো। যেমন আমার যদি বলি আপনি যখন ব্যক্তি মালিকানা দোকান করেন, আমরা উই নরমালি ফলো সিঙ্গেল এন্ট্রি সিস্টেম, তাই না? বলেন তো। জি স্যার। কিন্তু আবার বলি সিঙ্গেল এন্ট্রি সিস্টেম নামে কেউ নেই, আমরা এটাকে এখন নাম দিয়েছি ইনকমপ্লিট রেকর্ডস, নাকি, অর ইনকমপ্লিট সিস্টেম। জি স্যার। ডু ইউ নো? জি। ওকে, আমরা কিন্তু এখন সিঙ্গেল এন্ট্রি একসময় বলেছি, আমরা যখন ইন্টারমিডিয়েট পড়েছি, আমরা যখন অনার্স পড়েছি সিঙ্গেল এন্ট্রি বলতাম, কিন্তু এখন আমার বিশ্ববাসী বলছে সিঙ্গেল এন্ট্রি না, এটা কি হবে? ইট উইল বি ইনকমপ্লিট রেকর্ড, নাকি স্যার? এটা কি আপনি একতরফা বলতাম আর কি। এখন একতরফা না, এখন বলা হচ্ছে অসম্পূর্ণ হিসাব। এটা কিন্তু আসলে একতরফা না, নরমালি একতরফা দুতরফা, কোন সময় কোনো তরফাই থাকে না, মনে মনে রাখি। জি স্যার। আপনি কাকে কত ধার দিলেন সবসময় খাতায় লেখেন স্যার, যারা চাকরি বাকরি করেন? হ্যাঁ না না স্যার, মানে লেখেন না, তাহলে কি হলো? উইদাউট এনি পার্টি, হ্যাঁ, উইদাউট এনি কিপিং, আপনি কোনো বই রাখছেন না। ওকে, থার্ড ওয়ান কালচারাল ডিফারেন্সেস। কালচারাল ডিফারেন্স মানে কিছু সামাজিক নিয়ম কানুন, এই সাংস্কৃতিক যে পরিবর্তনের কারণে। এটা কিন্তু আমরা অনেক জায়গায় পড়ে থাকি। আপনি যখন ইন্টারন্যাশনাল বিজনেস বা আইবি পড়েছেন না, আইবি বা এখনো পড়েন তো ইন্টারন্যাশনাল বিজনেস, সেখানে যদি ধরেন আপনি যদি এখন গার্মেন্টস এর ব্যবসা যারা করেন, এখানে আছেন নাকি গার্মেন্টস এ কেউ? এখানে গার্মেন্টস এ আপনি যারা গার্মেন্টস এ কোনো এমপ্লয়ি আছেন? এনিওয়ান? নাই? আল্লাহু আকবার। একজন আছেন। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। আপনি ধরুন এখান থেকে আপনি পাঠাবেন, শার্ট পাঠাবেন, শার্ট ধরেন আফ্রিকান কান্ট্রিতে পাঠাবেন, আর পাঠাবেন ধরেন ভুটানে। সাইজ কি একরকম হবে? না স্যার, একরকম হবে না। কালার কি হ্যাঁ ভ্যারি করবে। ইয়েস, থ্যাংক ইউ। দিস ইজ কালচারাল ডিফারেন্সেস। তার মানে আপনার ঠিক অ্যাকাউন্টস কিন্তু এরকম হয়, আপনার জাতিগত কারণেও হেরফেরটা হতে পারে। ওকে, একটু ভাববেন, পড়লে ক্লিয়ার হবে। সোর্সেস অফ ফাইন্যান্স। সোর্সেস অফ ফাইন্যান্স অর্থায়নের উৎস। তার মানে আপনি যে সিস্টেম গুলো চালু করবেন, টাকা কেমন দিবেন, নাকি আপনি যেমন রস তেমন মিষ্টি হয় কিনা স্যার? জি জি স্যার। আপনি জানেন তো খেজুরের রস থেকে মিষ্টি হয়, মানে আমরা গুড় খাই। জি স্যার।
গুড়ের মিষ্টতা ডিপেন্ড করে আপনি রস কেমন দিচ্ছেন নাকি। জি স্যার। হ্যাঁ? জি স্যার। আসলে ফিনান্স যেমন দিবেন, আপনাকে যদি বলা হয় দাদা ভাই বা স্যার আপনি আমাকে 10টা স্ট্যান্ডার্ড রেডি করে দেন, আপনি ধরলেন যে আপনি স্ট্যান্ডার্ড রেডি করলে ইউ উইল নট গেট এনিথিং, তখন আপনি কি করবেন? দায় সারা 10টা লিখে দিবেন। যখন আমি বলবো স্যার আপনি ইউ উইল গেট $1000 পার স্ট্যান্ডার্ড, তখন কি রাত জেগে কাজ করবেন কিনা? জি জি স্যার। স্যার। তার মানে আপনার এখান থেকে সোর্স অফ ফাইন্যান্স, যেমন দেখেন আইএসবি যেটা বলি আমরা, এদের একটা ফাইন্যান্সিং এর সিস্টেম আছে, এরা কোথা থেকে কত কি পায় ওখানেও হিসাব আছে, ফলে তারা টাকা পয়সা যেমন পায়, ওই যে 14 জন মেম্বার কাজ করে বা একটা গ্রুপ কাজ করে, তারা কিন্তু স্যালারিড পার্সন ওখানে, ঠিক আছে স্যারেরা, তারা বসে আছে আমাদের জন্য অনেক কিছু দেয়, জি স্যার। বাট আইএসবি হ্যাজ ভ্যারিয়াস একটা ইয়ে বলতে সোর্সেস। যাচ্ছিলাম, এই যে আমাদের যে অথরিটি গুলি আছে বা অ্যাকাউন্টিং জি, জি, যে জি। বোর্ড গুলি, জি জি তারা মানে যারা মেম্বার আছে তারা আসলে তেমন ইনসেনটিভ পায় না। এখন এসএসসি এর যারা, তারা কিন্তু অনেক ইনসেনটিভ পায়, এই জন্য তারা পরীক্ষাগুলি জি অনেক ইনোভেটিভ নিতে পারে। জি একটা জি সমস্যা। না না ঠিক আছে, আমি বুঝছি স্যার আপনার কথা, কিন্তু এখন এটা কই যে সিস্টেম ডিফার করে, কালচারাল ডিফারেন্স আমাদের দেশে হচ্ছে। যেমন এসসিসি তে যারা কাজ করে তাদের যে সংস্কৃতি গড়ে ওঠে, আইএ আমরা যারা আইসিএম তে কাজ করি বা আইসিএ তে কাজ করি, এই আপনার কি মেলে, আপনার কথাবার্তা মেলে, দেখেন তো চিন্তা ভাবনা না। মেলে না। এটাই। মেলে, এখন আমাদের দেশেই মিলছে না, আর আপনি যদি বলেন কান্ট্রি ভ্যারিয়েন্স তো চলেই আসে। ওকে স্যার, ওকে। ক্যাপিটাল মার্কেট, এটা সম্বন্ধে আমরা এখন কিছু বলবো না, যদি কখনো সুযোগ হয় বলবো এক সময়। ক্যাপিটাল মার্কেটের ভ্যারিয়েশনেও, এবং ক্যাপিটাল মার্কেটে নরমালি আওয়ার ইনভেস্টরস আর সাফারিং নাকি, এই মুহূর্তে সাফার করছে না স্যার? জি স্যার। জি স্যার। ওকে, আমার মনে হয় শুধু সাফারিং বলে কন্টিনিউয়াস না বলি, আমরা পারফেক্টে বলতে পারি আওয়ার ইনভেস্টরস হ্যাভ বিন সাফারিং নাকি, জি স্যার, এটাই পারফেক্ট। ফর সেভারাল ইয়ার্স। ওকে, ক্যাপিটাল মার্কেট, ট্যাক্স লেজিসলেশন, কিছু আইন মানে আপনাদের যেটা আয়করের আইনের কারণে কিছু ভ্যারিয়েশন হতে পারে, লিগ্যাল সিস্টেমের কারণে হতে পারে। ওকে স্যার, একটু পড়ে নিয়েন, আপনার কর্নারে যখন চলে যাবে, এটা বইতেও কিছু আছে, লিখতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, ওকে স্যার। এন্ড নাও সেটিং প্রসেস, ওই যে আপনি বললাম, আমরা যে বললাম যে আমরা যদি স্ট্যান্ডার্ড সেট করতে চাই, তো আমরা এটা লিখেছি রিগার্ডিং আওয়ার আইএএসবি। আমার দেশে কিভাবে সেট করবে সেটা পরের কথা, কিন্তু আইএসবি বলছে আমরা কিভাবে সেট করি। নরমালি দেয়ার আর 1 2 3 4 5 or 6 প্রসিডিউর আর 6 স্টেপস, যে আমাদের যখন আইএসবি কোনো স্ট্যান্ডার্ড সেট করে, দেখেন কিভাবে কাজ করে, এন্ড নরমালি ইট টেকস হিউজ টাইম, ইট টেকস জেনারেলি এ ফিউ ইয়ার্স। আইএসবি যে আমাদের আইএফআরএস গুলো দিয়েছে, এটা একদিনে 2 দিনে দেয়নি, নরমালি এটা করতে অনেক সময় লাগে। লং টাইম। বুঝছেন না, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর আমি দেখেছি, এরকম আছে যে শুরু করেছে 2014 সালে, ওটা ইমপ্লিমেন্টেশন আসতে পারছে 2020 সালে, এরকমও হয়েছে। বুঝছেন না স্যার, এই জন্য প্রথমে বলছে দেখেন, প্রথমে যে কাজটা করে তারা একটা অ্যাডভাইজারি কমিটি, তাদের কাছে আহ্বান করে যে আপনারা কিছু গিভ সাম অ্যাডভাইস, কিছু পরামর্শ দেন, ঠিক আছে। এইবারে প্রসেস গুলো আপনি পড়ে দেখেন পরপর কিভাবে তারা কাজ করে। যদি কোনো প্রবলেম হয় বলবেন, আমি সেটা নিয়ে কথা বলবো। Earlier I told about this. আজকে শুরুতে আমি কথা বলেছিলাম এইভাবে যে পাবলিক কমেন্টে পাঠিয়ে দেওয়া হয়, দেখেন an exposure draft is produced for public commitment, তার মানে এগুলো কমেন্ট, আমার কমেন্টের জন্য পাঠিয়ে দেওয়া হয় যে আমার জনগণ কি বলে এটার পরে ভিত্তি করে সেই ড্রাফটটাকে আবার রিভিউ করা হয়, এবং ফাইনালি এই কমেন্ট গুলোকে রিভিউ করে আবার এখান থেকে ফাইনাল স্ট্যান্ডার্ড সেট করা হয় বা ইস্যু করা হয়। তার মানে এটা করতে কিন্তু আসলে অনেক দিন সময় লাগে, ঠিক আছে স্যারেরা, এটার পড়ে নিবেন। আমরা আসলে বলেছিলাম আজকে শেষ 5 মিনিট রাখবো আপনাদের সঙ্গে আজকে গল্প করার জন্য, দেখি কে কি শিখছেন। ওকে, and here is a practical problem, একটু পড়েন। Today's lecture we have 2 problems. One is this is the first one, and the second one will be for your home based activity. এইটা আমরা নিজেরা একটু কথা বলবো এখনই, আর দ্বিতীয়টা সম্বন্ধে একটু কথা বলবো না, আপনার বাসায় বসে আপনি চিন্তা করবেন কি হতে পারে।
ZZXX is a small country which currently has no accounting standard. আপনি ধরে নেন যে আমাদের দেশের কথা ভাবুন, আমরা ছোট্ট একটা দেশ, আমাদের এখন কোনো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড নেই, and recently a new professional accounting body was created. এবং খুব কাছাকাছি সময় একটা নতুন একটা প্রফেশনাল বডিজ আমরা সৃষ্টি করতে পেরেছি, এবং জেডজেস গভর্নমেন্ট তাকে বলছে, নতুন যে ইয়েটা হয়েছে প্রফেশনাল বডিটা হয়েছে তাকে বলেছে যে আপনি কিছু আমাকে ডেভেলপিং এবং ইমপ্লিমেন্টিং করার জন্য একটা সেট অফ হাই কোয়ালিটি স্ট্যান্ডার্ড দিয়ে দেন। গল্পটা এরকম না? দেখেন তো স্যারেরা, ছোট্ট কান্ট্রি, আমাদের স্ট্যান্ডার্ড নেই, আমরা একটা নতুন প্রফেশনাল বডি তৈরি হয়েছে ICMAB ধরেন, গভর্নমেন্ট আমাদেরকে বলছে প্লিজ সেট সাম স্ট্যান্ডার্ডস। এবং এই করার পর এবার আপনি যেহেতু আবার অ্যাকাউন্টিং পড়েন, আপনাকে বলা হচ্ছে যে আপনি ওই প্রফেশনাল বডির একজন কি দেখেন তো অ্যাডভাইজার, ঠিক আছে না, পরামর্শক। আপনি এই ব্যাপারে আপনি পরামর্শ দিবেন যে কি করা যেতে পারে, এবং সেক্ষেত্রে আপনার পরামর্শের প্রত্যেকটা ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ দেখাবেন এবং ডিসঅ্যাডভান্টেজ দেখাবেন। ঠিক আছে স্যার, গল্পটা কি বুঝতে পেরেছি? যে বছর নাও we are in a small country, we have no accounting standard, a new professional body is formed, and the country has been asked to this accounting body to set some accounting standard, and as an advisor you have to give some advice. Okay, দেখি আমরা কি বলার চেষ্টা করেছি। দেখুন, আমরা প্রথমটা বলেছি কোনো সময় নিলাম না, চালাকি করলাম। দেখেন আমি যেমন করি, আপনাদের তথ্য যা চাহিদা থাকে বলি ভাই আজকে উত্তর দিব না, আমি পরের দিন নেটে ঢুকছি, নেটে ঢুকে গিয়ে দিস ইজ ভেরি রিয়েল, দিস ইজ ফেয়ার এন্ড লাভলি। আপনার চাহিদাকে নিয়ে আমি নেটে ঢুকি, আমি উত্তরটা বের করে নিয়ে পরের দিন উত্তর দিয়ে দেই। বুঝছেন তো স্যার? আই এম অনলি হেল্পার, আমি কিন্তু আপনার আর কেউ না, শুধু হেল্পার, নতুন কেউ না। দেখেন আমরা কি বলেছি যে ভাই কিছুই করব না, অ্যাডপ্টিং ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড অ্যাজ ইটস লোকাল স্ট্যান্ডার্ড। আমি বুদ্ধি দিলাম যে ভাই বা মিস্টার প্রেসিডেন্ট, মিস্টার কান্ট্রি, আপনি এই যা IFR আছে ওটা গ্রহণ করে নেন। ঠিক আছে, সুবিধা কি হবে দেখুন তো। প্রথম সুবিধা হলো এটা ব্যস্ত পাওয়া যাবে এন্ড চিপ টু ইমপ্লিমেন্ট, আপনার বেশি পয়সা কড়ি খরচ হবে না, যেহেতু IFRS দীর্ঘদিন ধরে কাজ করছে, একটা পরীক্ষিত নিয়ম কানুন, আমার কোনো সমস্যা নাই। বাট অলসো ডিসঅ্যাডভান্টেজ, কি ডিসঅ্যাডভান্টেজ দেখেন তো। স্যার কালচারাল ডিফারেন্স, বর্ণগত ডিফারেন্স কারণে সেটা হতে পারে। কেন? কারণ IFRS এটা তৈরি হচ্ছে ইংল্যান্ডে বসে, তাই তো? তাহলে ওরা কিন্তু আমার দেশে প্রাসপেক্টিভ ভাবতে নাও পারে, তাই তো স্যার? এই জন্য আমরা বলেছি যে ইট মে টেক ইনটু অ্যাকাউন্ট, মে নট টেক ইনটু অ্যাকাউন্ট, অর্থাৎ তারা যখন করেছে আমার যে ট্রেডিশন আছে বা আমার দেশে যে ভ্যারিয়েশন গুলো আছে, যে চলকগুলো আছে, এটা নিয়ে ভাবতে নাও পারে। ওকে স্যার, ক্লিয়ার? ওকে, দেখুন দ্বিতীয়টা কি বলেছি। আমি কি করব দেখুন, আমি ISB এর IFRS কিছু নিব, বাট সাম উইথ সাম অ্যামেন্ডমেন্ট। খেয়াল করছেন কথাটা? বেসড অন সাম লোকাল নিডস। ওকে, মানে আমরা কি করেছি, আমরা করব ভাই টোটাল IFRS দিলাম না, ওই যে বলো আমিও এটা করি মাঝে মাঝে, আপনি ওখানে নিয়ে এসে একটু কাটছাট করি, যাতে আপনি মনে করেন যে স্যার ইজ গিভিং নিউ ওয়ান। ঠিক আছে স্যার, ভিতরের কথা বলে দিলাম গো। আমি কিন্তু আপনাকে সব নতুন দিতে পারি না, মাঝে মাঝে এই কাজটা করতে হয়, আমাকে কালেকশন করতে হয়, এরপরে দেখতে হয় যে আপনার স্ট্যান্ডার্ডে আমি কি দিতে পারি, কি দিলে আপনি পড়তে পারবেন, মুখস্থ হবে ব্যস্ত। এবং আপনি দেখবেন আমার আজকের শীটেও দেখবেন অনেক কিছু মূল বইতেও আছে, কিছু নাই, মানে আমি এটাকে কিছু রিডিজাইন করি মাত্র। তো এখানেও তাই বলা হচ্ছে যে মডেল করা হবে লোকাল স্ট্যান্ডার্ডে, আমরা IAS এর সাথে মিল করে দিব। ওকে স্যারেরা, দেখেন তো সুবিধাটা কি। প্রথম সুবিধা হবে যে এটা মোস্টলি রেলিভেন্ট উইথ আওয়ার ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, মানে আমার দেশে প্রেক্ষাপটে করলেও আমি তো সেইটা দেখে যদি করেছি, মোটামুটি একটা স্ট্যান্ডার্ডের মধ্যে বেশ মিল থাকবে। তবে সমস্যা কিন্তু এইখানে দেখেন, আমাদের কি ফর দ্যাট কেস উই উইল রিকোয়ার এক্সপার্টাইজ অর এক্সপার্ট পারসন নাকি স্যার? জি স্যার।
কারণ আপনি জি, যখন স্যার। এই যে চেঞ্জ করতে যাবেন, যখন অ্যামেন্ডমেন্ট করবেন, তখন তো আপনি পুরোপুরি নিচ্ছেন না, আপনি কিছু কাটছাট করবেন। তাই কাটছাট কি শুধু ব্লেড দিয়ে কেটে দিবেন, না কাটছাট ধরবেন আর কিছু কাট অ্যান্ড কপি করবেন বা পেস্ট করবেন? এক্সপার্টিস তো লাগবে। then you should require some expert power. আপনার কিছু এক্সপার্ট পাওয়ার বা এক্সপার্ট ম্যান পাওয়ার লাগবে। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, এদেরকে নিশ্চয়ই কিছু টাকা পয়সা দিতে হবে। যাই হোক, তাদেরকে ডেকে আনতে হবে, ভাই আপনি আসেন, জানেন, বোঝেন। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। এন্ড দ্য লাস্ট ওয়ান, আর একটা পথ আছে মনে হয়, নাকি আর একটা অঙ্ক দিচ্ছে? এই দুটোই মনে হয় মেনে চলছি। আর একটা আছে, আমি কোনো কিছুই করব না, একদম নতুন স্ট্যান্ডার্ড ফলো করব। দেখুন, একদম নতুন করার চেষ্টা করব। যদি একান্ত নিতে চাই, লিটল, একদম ছোট্ট একটু নিতে পারি আইএফআরএস থেকে, বা অর নো রেফারেন্স টু আইএফআরএস, আইএফআরএস থেকে কিছুই নিব না, অথবা ইফ আই টেক এ লিটল বিট অ্যাডভান্টেজ, ইট উইল বি মানে প্রপার স্ট্যান্ডার্ড উইথ দ্য নিড অফ দ্য কান্ট্রি। এবং এটা একমাত্র সুবিধা হবে যে আমার একদম আমার প্রেক্ষাপটে সব পেয়ে যাবো। আমাদের যেহেতু আমরা বলছি আমরা আইএফআরএস ধারে কাছেও যাবো না, বা গেলেও অল্প কিছু নিব, হয়তো শুধু তাদের ভাষাটা নিতে পারি, কিন্তু তথ্যগুলো সব আমাদের থাকবে। বাট ইন দিস কেস সো মেনি ডিসঅ্যাডভান্টেজেস। দেখেন, এইটা করলে কি কি ডিসঅ্যাডভান্টেজ খেয়াল করেন। নাম্বার 1, ইট কুড বি লেংদি এন্ড কস্টলি, সময় সাপেক্ষ এবং ব্যয় নির্ভর হবে। ঠিক আছে স্যারেরা, নিশ্চয়ই তো ব্যয় নির্ভর হবে। আর একটা কাজ করতে হবে, আপনার স্ট্যান্ডার্ড যে করতে গেলে আপনাকে কি করতে হবে, আপনি অ্যাপ্রোপ্রিয়েট এক্সপার্টাইজ পাওয়ারের হেল্প নিতে হবে। তার মানে দুইটা এখানে আপনার ডিসঅ্যাডভান্টেজ আছে। তাহলে আমি কি দেখলাম স্যার, আমরা ফর দিস কেস নরমালি উই মে ফলো থ্রি ক্রাইটেরিয়া অর 3 অপশন। নাম্বার 1 আমরা কি বলেছি, without any change we will take our IFRS system. Number 2, something from IFRS and something from local standard. And number 3, most from our local standard and a little bit or without any standard from IFRS. Okay sir? স্যার একটা কোশ্চেন ছিল, সেটা Yes, হচ্ছে sir. আমরা যদি কোনো স্ট্যান্ডার্ড ফলো না করি, জি। সেক্ষেত্রে আমাদের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ কি আমাদের সেই ইয়েগুলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আদার্স যে ইয়েগুলা বের হবে ম্যাটেরিয়াল, এগুলা কি তারা অ্যাকসেপ্ট করবে স্যার? এখন স্যার আমরা কিন্তু ওই প্রশ্নে এখন যাচ্ছি না, আমরা বলছি যে আমরা একটা না, নতুন দেশ, ক্লাসে না করবে না, যেটা বলছিলেন জি স্যার, যে আমরা চাইলে না আমরা চাইলে পারবো না, না আমরা চাইলে পারবো না। ওই যে যেহেতু আমরা যেটা চলি, আমরা কিন্তু 2 নম্বরে চলি স্যার, আমরা যদি ভুল না করি, আমরা কিন্তু আসলে আমি যখন এসিতে যাচ্ছি, তখন কিন্তু আইও এসওটা ফলো করতে বাধ্য হচ্ছি। আমরা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সিকিউরিটি কমিশন যেটা আছে, তার আন্ডারে কিন্তু আমার এসিসি হচ্ছে। তখন আমরা কিছু মডেল করে নিচ্ছি শুধু। ঠিক আছে স্যারেরা, নরমালি বাংলাদেশ উই আর ফলোইং অপশন 2। ওকে স্যার, আমরা মনে হয় প্রায় শেষ দিকে চলে আসতো স্যার। আমরা একটু আপনাদের জন্য, দিস ইজ ইওর হোম বেজ অ্যাক্টিভিটি, এইটা আমার আলোচনার মধ্যে। তবে আপনি এই উত্তরটা ঠিক এর আগেটা যেভাবে করেছি এভাবেই করতে পারেন। একটু পড়ে আপনি উত্তরটা চেষ্টা করবেন। আপনারা সবাই এটা কি লিখেছি দেখেন তো, সে ছোটবেলার মতো HW শিখেছি না আমরা, দিস ইজ ইওর HW মানে কি হোমওয়ার্ক, দিস ইজ ইওর হোমওয়ার্ক। আপনি বড় বলে আমি লিখেছি হোম বেজ অ্যাক্টিভিটি। ওকে স্যাররা, আমি চেয়েছিলাম যে আপনাদের সঙ্গে আরো 2-3 মিনিট গল্প করব, তো মনে হয় আমরা সময় পাচ্ছি না, আমরা এখন প্রায় শেষ পর্যায়ে। আপনারা যেহেতু আপনারা সবাই ভালো থাকুন এবং ক্লাসে আপনারা জয়েন করেছেন, সো আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু ইউ। স্যার একটা কথা ছিল। ওকে স্যার, একটা কথা ছিল স্যার। বলেন। স্যার আপনি যে স্যার 110টা না 15টা ইমেল নিছেন আইডি, ওখানে দেন, আমারটা তো আর ওখানে নাই, এইজন্য পাই না স্যার। তাহলে আপনি একটু হাই করে রাখেন এক্ষুনি আমাকে, আমি 10 মিনিটের মধ্যে এটা পাঠাবো। তো আমার তো পাইনি, এইজন্যই স্যার প্রথমে জিজ্ঞেস করছিলাম। স্যার আমি আবারও বলি, যাদের ইমেলে এখনো যাচ্ছে না, যাদের ইমেলে এখনো যাচ্ছে না, আপনারা দয়া করে আমার ইমেল একটা হাই করেন। স্যার আপনার ইমেলটা স্যার, আমার এই নামটা কি দেখা যাচ্ছে? ও আমাকে তো আজকে দেখাই গেল না কেন জানি। আরে ওই যে প্রথমে বলেছি আই এম নট ইকুইপড, আমি কোথায় দিয়ে ক্যামেরা মনে বন্ধ রাখছি গো। স্যার আপনার ইমেলটা, আল্লাহু আকবার। আচ্ছা, শেখ জিয়াউল ইসলাম দেখা যাচ্ছে এখানে নামে? জি স্যার। এরপরে FCMA লিখে @gmail.com। ঠিক আছে স্যার? আচ্ছা স্যার একটু কথা স্যার। আচ্ছা, আমি যাদের একটাও নাই তারা একটু ওখানে লিখতে পারেন যে আই রিকোয়ার
1 to 8 sheets এটুক লিখলে বুঝবো যে আপনার রিকোয়ারমেন্ট 8টা, ঠিক আছে? জি স্যার, জি স্যার। ওকে, স্যার আমি আজকে তো 7টা পাঠিয়েছি, কাকে জানি, একটু ধন্যবাদ দেন আমাকে, যিনি দিয়েছেন কিন্তু কথা বললেন আমার সাথে। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, আমি নিলাম এটা, থ্যাংক ইউ নিলাম। বলুন শেষ স্যার প্রশ্ন। স্যার একটু কথা আছে স্যার। Sure. স্যার যে আমি অপারেশন লেভেলের স্যার অ্যাসাইনমেন্ট যে দিছে 41টা কোশ্চেন বা 25টা 26টা কোশ্চেন, এগুলো কি স্যার সবগুলাই করতে হবে না কিছু কম করলেও হবে? স্যার এই ব্যাপারে কথা বলবেন না আমাদের ন্যাশনাল কাউন্সিলের সাথে, আমরা ওইটার সাথে ইয়ে না, লিংক না। হ্যাঁ ঠিক আছে স্যার, আই এম লিঙ্কড অনলি উইথ ইওর ক্লাস। ওকে স্যার, আচ্ছা ওকে। তাহলে কি আপনি শেষে তাহলে কি যেতে বলে যাই, ভালো থাকুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।